আজ থেকে ৬০ বছর আগেও সিঙ্গাপুরের অলিতে গলিতে লোকজন নেশায় বুঁদ হয়ে পড়ে থাকত। দেশটার অর্ধেক জনসংখ্যা দরিদ্র সীমার নিচে ছিল। দুবেলা খাওয়া তো দূরের কথা, দেশটার কাছে পানীয় জলের সোর্সও ছিল না। সাথে ছিল ধর্মীয় দাঙ্গা, জাতিবিদ্বেষ, আশেপাশে থাকা শক্তিশালী দেশগুলোর আক্রমণের ভয়। এমনকি দেশটার কাছে কোনো স্ট্রং মিলিটারি ছিল না। এই সময় সবাই ভাবত যে হয়তো সিঙ্গাপুর আর কখনো ডেভেলপ হতে পারবে না। কিন্তু তারপরেই মাত্র ৬০ বছরের মধ্যে সিঙ্গাপুর এমন কিছু করেছিল যে গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। দিল্লির থেকেও আয়তনে ছোট এই দেশটা আজ বিশ্বের সবথেকে ধনী দেশগুলোর মধ্যে একটা, যেখানে একটা সময় ৩০% মানুষ বস্তিতে বসবাস করত। আজ সেখানেই রয়েছে উঁচু উঁচু বিল্ডিং, ওয়ার্ল্ড ক্লাস হেলথ ফ্যাসিলিটি, মডার্ন ট্রান্সপোর্টেশন সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এক কথায় সিঙ্গাপুর আজকের দিন একটা ড্রিম কান্ট্রি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুরের এই ম্যাজিক্যাল ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছিল? কিভাবে সিঙ্গাপুর শুধুমাত্র আজকের দিনে ধনী নয়, বরং সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মিলিটারি পাওয়ার হয়ে উঠল? তো আমি রয়েছে মিঠুন আপনার সাথে। আজ আমি আপনাকে বলবো যে সিঙ্গাপুর ঠিক কিভাবে ধনী হয়ে উঠেছিল। দেখুন, আমার বা আপনার লাইফে এরকম অনেক সিচুয়েশন আসে যখন আমরা হাল ছেড়ে দেই, আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু তারপরেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন, এই ভিডিওগুলো বানাতে আমার এবং আমার টিমকে প্রচুর পরিশ্রম করতে হয়, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একটা করে লাইক করে দিন। আর এই ভিডিওর মাঝখানে একটা ছোট্ট প্রমোশন রয়েছে যেখানে আপনার আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না। ৮ই ফেব্রুয়ারি ১৯৪২ জাপানি সেনারা ব্রিটিশদের ঘাঁটি সিঙ্গাপুরে আক্রমণ করে। মাত্র ৭ দিনের মধ্যে জাপানি সেনারা ব্রিটিশদের হারিয়ে দেয় এবং সিঙ্গাপুর দখল করে নেয়। আগামী ৩ বছর ধরে তারা এখানে হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট চালায়। সিঙ্গাপুরের ইনফ্রাস্ট্রাকচার টোটালি ভেঙে পড়ে। ১৯৪৫ সাল আস্তে আস্তে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে, আর বিশ্বযুদ্ধ শেষ হতেই ব্রিটিশরা আবারও সিঙ্গাপুরে ফিরে আসে। আর এখান থেকে শুরু হয় সিঙ্গাপুরের বেঁচে থাকার লড়াই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুর ঠিক কিভাবে ব্রিটিশদের কলোনি হয়ে উঠল? দেখুন, সিঙ্গাপুর দেশটা আকারে কিন্তু খুবই ছোট, এমনকি আপনি ম্যাপেও এটিকে দেখতে পারবেন না। কিন্তু এই দেশটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা স্থানে রয়েছে, মালাক্কা প্রণালীতে, যেখান থেকে আজকের দিনে বিশ্বের 40% ট্রেড হয়। প্রতিদিন প্রায় $15 বিলিয়ন সামগ্রী এখান থেকে পাস হয়। আর আজ থেকে ২০০ বছর আগেই ব্রিটিশরা এই জায়গার গুরুত্ব বুঝতে পেরেছিল। ১৮১৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার স্যার স্ট্যানফোর্ড রাফালস সিঙ্গাপুরে আসেন। তিনি এই এলাকায় একটা বন্দর তৈরি করার প্ল্যানিং করেছিলেন। সে সময় সিঙ্গাপুর ছিল মূলত একটা জেলেদের কলোনি। এখানে তেমন কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, চারিদিকে ছিল জলাশয়। এমনকি সে সময় সিঙ্গাপুর নামে কোনো দেশই ছিল না। স্থানীয় জহর সুলতানেট এই এলাকাকে কন্ট্রোল করত। তো সে সময় ব্রিটিশরা সুলতানের সাথে একটা ডিল করে, আর বছরে $৮,০০০ স্প্যানিশ ডলারের বদলে তারা সিঙ্গাপুরের কন্ট্রোল নিয়ে নেয়। ব্রিটিশরা এই এলাকায় একটা বড় বন্দর তৈরি করে। যে সমস্ত জাহাজ ভারত, আরব, ইউরোপ ঘুরে চীন এবং জাপানের দিকে যেত, তারা এই লম্বা দূরত্ব পাড়ি দেওয়ার সময় সিঙ্গাপুরের বন্দরে এসে দাঁড়াতো। এর ফলে সিঙ্গাপুরের বন্দরে ব্যবসা বাণিজ্য খুব বেশি হতে থাকে। এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসতে শুরু করে। ফলে কয়েক বছরের মধ্যেই হু হু করে এখানকার জনসংখ্যা বাড়তে থাকে, যার মধ্যে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষেরা ছিলেন। আর এতে সিঙ্গাপুর একটা কালচারাল হাব হয়ে ওঠে। ব্রিটিশরা এখানে জাহাজের আনাগোনা বাড়ানোর জন্য এই এলাকা ট্যাক্স ফ্রি করে দেয়। আর এর ফলে সিঙ্গাপুর একটা এন্ট্রোপট হয়ে যায়, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সামগ্রী এসে পৌঁছাতো, সেগুলোকে স্টোর করা হতো, আবার সিঙ্গাপুর থেকে অন্য কোথাও সেগুলোকে ট্রান্সফার করা হতো। আর এটাই ছিল সিঙ্গাপুরের আয়ের প্রধান উৎস। আগামী প্রায় ১৩০ বছর ধরে সিঙ্গাপুর ঠিক এইভাবেই চলতে থাকে। কিন্তু আসল সমস্যা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। সিঙ্গাপুর এতদিন একটা ট্রেডিং পয়েন্ট বা কলোনি ছিল। সিঙ্গাপুরের নিজস্ব কোনো খনিজ সম্পদ ছিল না, ইভেন এখানে পানীয় জলের সোর্সও ছিল না। ফলে এখানে চাষাবাদও তেমন হতো না। এছাড়া এখানে জনগণ আলাদা আলাদা ধর্মে বিভক্ত ছিল। তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না, ইভেন তাদের মধ্যে কোনো স্বাধীনতার আবেগও ছিল না। আমরা ভারতীয়রা যেমন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, সিঙ্গাপুরে তেমনটা কখনোই হয়নি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিঙ্গাপুরের অর্থনীতি আরও খারাপ হয়ে যায়। ৩০% মানুষ গৃহহীন হয়ে পড়ে, ১৪% মানুষ বেকার হয়ে যায়, দেশটিতে ক্রাইম বাড়তে থাকে। আর এই সব কিছুর মধ্যেই আফিমের নেশা।
সিঙ্গাপুরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। এক পর্যায়ে গিয়ে ব্রিটিশরাও সিঙ্গাপুরকে আর সামলাতে পারছিল না। এদিকে ততদিনে ব্রিটিশ সাম্রাজ্য অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই ব্রিটিশরা 1949 সালে সিঙ্গাপুরকে অটোনমি দিতে শুরু করে। মানে এটা থাকবে ব্রিটিশদের অধীনে, কিন্তু সিঙ্গাপুর নিজেরাই নিজেদের শাসন ব্যবস্থাকে সামলাতে পারবে। আর ঠিক এই সময় এমন একজন মানুষ সিঙ্গাপুরে উঠে দাঁড়ায় যিনি আগামী মাত্র 30 বছরের মধ্যে সিঙ্গাপুরের নকশা বদলে দিয়েছিলেন। তো বন্ধুরা, আমি আজ কথা বলবো 1x নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। PSG এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং BMW মতো পুরস্কার জিততে পারবেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই 1x এ রেজিস্টার করুন এবং আজ থেকেই জেতা শুরু করুন। লি কুয়ান ইউ। 1954 সালে লি কুয়ান ইউ নিজের একটি রাজনৈতিক দল তৈরি করেন, পিপলস অ্যাকশন পার্টি বা PAP। সিঙ্গাপুরে সে সময় প্রায় 75% জনগণ চাইনিজ এথনিসিটি ছিলেন, 15% ছিল মালয় আর 10% ছিল তামিল। এরা সবাই আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত ছিল আর এদের কারোর মধ্যে জাতীয়তা বোধ ছিল না। লি প্রথম তার ভাষণের মাধ্যমে দেশের মানুষের ভেতর দেশপ্রেম জাগানোর চেষ্টা করেন। লি কুয়ান ইউ নিজে একজন চাইনিজ ছিলেন, কিন্তু তিনি কখনো ধর্ম বা জাতির ভিত্তিতে ভোট চাননি। তিনি চেয়েছিলেন সিঙ্গাপুরের সব মানুষ একসাথে থাকুক আর সবার একসাথে উন্নতি হোক। আগামী কয়েক বছরের মধ্যে লিয়ের জনপ্রিয়তা সিঙ্গাপুর জুড়ে ছড়িয়ে পড়ে। 1959 সালে ব্রিটিশ শাসনের অধীনেই সিঙ্গাপুরে প্রথমবার ভোট হয়। লি এই ভোটে 51টা সিটের মধ্যে 43টা সিট পেয়ে জয়ী হয়ে সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হন। তবে লিয়ের প্ল্যানিং ছিল অন্য কিছু। লি ভালোভাবে জানতেন ব্রিটিশরা যদি সিঙ্গাপুর ছেড়ে চলে যায় তাহলে সিঙ্গাপুর 1 বছরও টিকবে না, কারণ আশেপাশে যে দেশগুলো ছিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা সিঙ্গাপুরের থেকে অনেক বড় এবং ভীষণ শক্তিশালী ছিল। এরা যদি ভবিষ্যতে সিঙ্গাপুরের উপর আক্রমণ করে, সিঙ্গাপুর লড়াই করতে পারবে না, কারণ আগেই বলেছি যে সিঙ্গাপুরের কাছে কোনো নিজস্ব মিলিটারি ছিল না। এছাড়া সিঙ্গাপুরের কাছে কোনো খনিজ সম্পদ ছিল না, অর্থনীতির বেহাল দশা ছিল, বেকারত্ব ছিল, লোকজন নেশা করত। তাই লি কুয়ান ইউ চাইছিলেন অন্য কোনো দেশের সাথে তারা সিঙ্গাপুরকে যুক্ত করবেন, যাতে সিঙ্গাপুরের জনগণ নিজেদের সুরক্ষার পাশাপাশি রোজগারও পাবে। এমনকি এই সময় ব্রিটিশরাও সিঙ্গাপুরকে অন্য কোনো দেশের সাথে যুক্ত হওয়ার পরামর্শ দেয়, কারণ ততদিনে সাউথ ইস্ট এশিয়া মানে এই এলাকায় কমিউনিজমের আইডিয়া ছড়িয়ে পড়েছিল। অলরেডি ভিয়েতনাম, চীন, নর্থ কোরিয়ায় কমিউনিস্টদের শাসন শুরু হয়েছিল। দেখুন, এখানে আমি সিঙ্গাপুরের কমপ্লিট হিস্ট্রিটা বলতে যাচ্ছি, এই কারণে একটু লেন্দি লাগতে পারে, কিন্তু বিষয়টা ভীষণই ইন্টারেস্টিং, সো শুনতে থাকুন। লি কুয়ান ইউ চাইছিলেন তিনি সিঙ্গাপুরকে মালয়েশিয়ার সাথে যুক্ত করবেন, কারণ মালয়েশিয়ার মালয়দের সাথে সিঙ্গাপুরের একটা কালচারাল সিমিলারিটি ছিল। এছাড়া সিঙ্গাপুর মালয়েশিয়ার একদম কাছেই ছিল। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো দেশে হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রি, তাহলে সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার সাথে যুক্ত না হয়ে কেন মালয়েশিয়ার সাথে যুক্ত হতে চাইল? এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়া সেই সময় খুবই বাজে একটা অর্থনৈতিক অবস্থায় ছিল, সাথে এখানে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, আর এখানে কমিউনিস্টদের ইনফ্লুয়েন্স দিন দিন বাড়ছিল, যেটা লিয়ের আইডিওলজির অ্যাগেনস্টে ছিল। কিন্তু লিয়ের আগেও সিঙ্গাপুরের অন্য আরেকজন লিডার ডেভিড মার্শাল মালয়েশিয়ার সাথে জয়েন হওয়ার জন্য তাদের কাছে বেশ কয়েকটা প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব মালয়েশিয়া বারবার রিজেক্ট করে দেয়। হ্যাঁ, মানে একটা দেশ আমাদের দেশের সাথে যুক্ত হতে চাইছে আর আমাদের দেশ এই প্রস্তাব রিজেক্ট করে দিচ্ছে। এটা খুবই অদ্ভুত শুনতে লাগছে, কিন্তু এটাই হয়েছিল। আর এর পেছনেও কিছু কারণ ছিল। মালয়েশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট তুনকু আব্দুল রহমান দেখেন, সিঙ্গাপুর যদি মালয়েশিয়ার সাথে যুক্ত হয় তাহলে মালয়েশিয়ায় যে মালয়রা ছিলেন তাদের জনসংখ্যা সিঙ্গাপুরের চাইনিজদের থেকে কমে যাবে। সে সময় মালয়েশিয়ায় মালয়দের সংখ্যা ছিল 34 লক্ষ আর সিঙ্গাপুরে চাইনিজদের সংখ্যা ছিল 36 লক্ষ। মানে সিঙ্গাপুর যদি মালয়েশিয়ার সাথে মার্জ হয় তাহলে মালয়েশিয়ার রাজনীতি এবং এখানকার কালচারে সিঙ্গাপুরের ডমিনেন্স বেড়ে যাবে। মানে এমন হতে পারে যে ভবিষ্যতে মালয়েশিয়ার সরকার তৈরি করবে সিঙ্গাপুরের মানুষেরা। তাই 1955 সাল থেকেই মালয়েশিয়া বারবার সিঙ্গাপুরের এই মার্জ হওয়ার রিকোয়েস্টকে খারিজ করে দিচ্ছিল।
1959 সালে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি আরও একবার মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার প্রস্তাব রাখেন। ইভেন 1962 সালে লি সিঙ্গাপুরে একটা রেফারেন্ডাম করান যে সিঙ্গাপুরের জনগণ মালয়েশিয়ার সাথে যুক্ত হতে চায় কিনা। এই রেফারেন্ডামে প্রায় 74% মানুষ মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য ভোট দেয়। অন্যদিকে সিঙ্গাপুরের ভেতরেও কমিউনিস্টদের প্রভাব বাড়ছিল, যেটা ভবিষ্যতে মালয়েশিয়ার জন্য ক্ষতিকর ছিল। তাই এবার মালয়েশিয়া সিঙ্গাপুরকে নিজেদের সাথে যুক্ত করতে রাজি হয়ে যায়। তবে তারা বেশ কিছু শর্ত দিয়েছিল, যেমন সিঙ্গাপুরের জনগণ এবার থেকে মালয়েশিয়ার সিটিজেনশিপ পাবে, কিন্তু মালয়েশিয়ার পার্লামেন্টে সিঙ্গাপুরকে মাত্র 25টা সিট দেওয়া হবে, যাতে সিঙ্গাপুরের কেউ কখনো মালয়েশিয়ায় কোনো সরকার তৈরি করতে না পারে। এর সাথে তারা এটাও বলে যে সিঙ্গাপুরের কোনো লিডার কখনো মালয়েশিয়ার এলাকায় ভোট লড়তে পারবে না, এমনকি সিঙ্গাপুরের জনগণও মালয়েশিয়ার কাউকে ভোট দিতে পারবে না। আবার সিমিলারলি সিঙ্গাপুরের এলাকায় শুধুমাত্র সিঙ্গাপুরের জনগণই ভোট দিতে পারবে। তবে সিঙ্গাপুরের শিক্ষা, এখানকার লেবার, বাসস্থান, স্বাস্থ্য, এই সব কিছু পলিসি সিঙ্গাপুরের সরকারই ঠিক করবে। বাকি জিনিসগুলো যেমন মিলিটারি পাওয়ার, বিদেশ নীতি, এগুলো থাকবে মালয়েশিয়ার দখলে। তবে মালয়েশিয়ার সরকার সিঙ্গাপুরের সরকারের উপর বেশ কিছু ইকোনমিক ডিমান্ডও রাখে, যেমন সিঙ্গাপুর তাদের বার্ষিক আয়ের 40% দেবে মালয়েশিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টকে। আর বুর্নিও নামে সে সময় একটা প্রভিন্স ছিল, আর সিঙ্গাপুরকে বলা হয় তারা যেন বুর্নিওকে $150 মিলিয়ন লোন দেয়। এত কঠিন শর্তের পরেও লি কুয়ান ইউ এই সংযুক্তিতে রাজি হন, কারণ তার কাছে সেই সময় এর থেকে কোনো বেটার অপশন ছিল না। 16 সেপ্টেম্বর 1963 সিঙ্গাপুর অফিসিয়ালি মালয়েশিয়ার অংশ হয়। লি এই সময় ভীষণই খুশি ছিলেন। তিনি একটা লম্বা চওড়া ভাষণ দেন এবং মালয়েশিয়ার প্রতি তার সমর্থন দেখান। তবে লিয়ের এই আনন্দ বেশি দিন টেকেনি। আর এবার আপনি দেখতে পারবেন যে একটা মানুষের স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে যায়, তারপরেও শুধুমাত্র ইচ্ছা শক্তি এবং মনের জোর থাকলে সেই মানুষটা ঠিক কি করতে পারে। খুব অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব শুরু হওয়ার অনেকগুলো কারণ ছিল। প্রধান ছিল ধর্মীয় এবং জাতিগত পার্থক্য। মালয়েশিয়ায় যে পার্টি সরকার চালাচ্ছিল, UMNO, তারা মালয়েশিয়ায় ভূমিপুত্র নামে একটা পলিসি এনেছিল। এতে মালয়েশিয়ায় যারা মালয় কমিউনিটি ছিল, তারা সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এই সব জায়গায় সরকারি সুযোগ সুবিধা পেত। কিন্তু লি কুয়ান ইউ চাইছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সরকারি সুযোগ সুবিধা পাক। মালয়েশিয়ার নেতারা সিঙ্গাপুরে এসে লি এবং তার পার্টির বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেয়। এতে জনগণ ক্ষেপে যায়। এমনকি মালয়েশিয়ার সংবাদপত্র লিয়ের বিরুদ্ধে মিথ্যাচার শুরু হয়। সিঙ্গাপুরে সে সময় বিভিন্ন ভাষা ব্যবহার করা হতো, যেমন ইংলিশ, চাইনিজ, ম্যান্ডারিন, তামিল এবং মালয়। কিন্তু মালয়েশিয়ার সরকার জোরপূর্বক সিঙ্গাপুরের সমস্ত জনগণের উপর মালয় ভাষা চাপিয়ে দিতে চাইছিল। আর এটা নিয়েও একটা পর্যায়ে গিয়ে দ্বন্দ্ব শুরু হয়। মালয়েশিয়া শুরুতে যে শর্ত দিয়েছিল যে সিঙ্গাপুরকে তাদের যে বার্ষিক আয় তার 40% মালয়েশিয়া সরকারকে দিতে হবে, তারা এবার সেই পরিমাণ বাড়িয়ে 60% ডিমান্ড করে। এছাড়া সিঙ্গাপুরের বন্দরে যাতে জাহাজের আনাগোনা কমে যায়, তাই সিঙ্গাপুরের বন্দরে তারা ট্যাক্স চাপাতে শুরু করে। উল্টে মালয়েশিয়ার কুয়ালালামপুরা বন্দরে তারা ট্যাক্স কমিয়ে দেয়। আর এই সব কিছু ছাপিয়ে যায় 21 জুলাই 1964-তে। এদিন প্রফেট হজরত মোহাম্মদের জন্মদিন ছিল। এদিন সিঙ্গাপুরের কাল্লাং গ্যাস ওয়ার্কসের কাছে একটা বিরাট শোভাযাত্রা বের হয়। আর এই শোভাযাত্রা চলাকালীন দুই সম্প্রদায়ের মধ্যে ভীষণই বড় দাঙ্গা সৃষ্টি হয়। এই ধর্মীয় দাঙ্গার আগুন সম্পূর্ণ সিঙ্গাপুর জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময় মালয়েশিয়ার UNMO পার্টি লিকে একটা প্রস্তাব দেয় যাতে সে সিঙ্গাপুরের মালয়দের সাপোর্ট করে এবং ভূমিপেত্রা পলিসি অ্যাকসেপ্ট করে নেয়। আর এর বদলে তারা লিকে ফুল সাপোর্ট দেওয়ার কথা বলে, যাতে লি আগামী কয়েক দশক ধরে সিঙ্গাপুরে ক্ষমতায় থাকতে পারে। কিন্তু লি এই প্রস্তাব রিজেক্ট করে দেয়। তিনি সাফ জানিয়ে দেন যে তিনি কারো জাতি, ধর্ম বা বর্ণ দেখে বিচার করবেন না। 7 আগস্ট 1965 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুনকু আব্দুল রহমান পার্লামেন্টে একটা জরুরি বৈঠক ডাকেন। আর এখানে প্রস্তাব আনা হয় যে তারা এবার সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করে দেবেন। মালয়েশিয়ার পার্লামেন্টে সিঙ্গাপুরের যে 25টা সিট ছিল, সেই 25 জন মেম্বারের কাউকে এদিন ডাকাই হয়নি। আর 126/0 ভোটে তারা সিঙ্গাপুরকে আলাদা করার প্রস্তাব পাশ করেন। সিঙ্গাপুর আর মালয়েশিয়ার অংশ ছিল না। আর এটা সিঙ্গাপুরের জন্য একটা বড়
হিউমিলিয়েশন ছিল। তাদের কাছে এটা একটা অভিশাপের মতো ছিল। এদিন লি সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি আমার সারা জীবন ধরে একটাই স্বপ্ন দেখেছিলাম, সিঙ্গাপুরকে মালয়েশিয়ার সাথে যুক্ত করার। আমি মালয়েশিয়া সরকারকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা কখনো জাতি, ধর্ম বা বর্ণের ঊর্ধ্বে উঠতেই পারেনি। সেদিন লিয়ের চোখের জল সারা বিশ্বের মানুষ দেখেছিলেন। তবে লি সেদিন চোখের জল মুছে সিঙ্গাপুরের মানুষদের আরও বেশ কিছু কথা বলেন। তিনি বলেন, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, এই সরকার আমাদের মাল্টিরেশিয়ালিজম বা বহুজাতিকতাকে বিশ্বাস করেনি, কিন্তু আমরা সিঙ্গাপুরে সেটা করে দেখাবো। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি সিঙ্গাপুরকে এতটাই উন্নত করে দেখাবো যে একটা সময় সিঙ্গাপুর গোটা বিশ্বের কাছে এক্সাম্পল হয়ে দাঁড়াবে। লি কুয়ান ইউ বুঝেছিলেন এই সময় ভেঙে পড়ার নয়, এই সময় দেশ গড়ার। তিনি প্রথমে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষদের একজোট করেন, আর সিঙ্গাপুরের এই লড়াইয়ে তিনি সবাইকে সাথে নিয়ে চলতে শুরু করেন। তাদের মধ্যে তিনি জাতীয়তাবোধ এবং একতার কথা বলেন। সে সময় সিঙ্গাপুরের আয়ের প্রধান উৎস ছিল বন্দর, আর তিনি এবার সিঙ্গাপুরের বন্দরকে ঢেলে সাজাতে শুরু করেন। এমনকি তিনি সিঙ্গাপুরের বন্দরের ট্যাক্স খুবই কমিয়ে দেন, যাতে আরও বেশি বেশি জাহাজ সিঙ্গাপুরে আসতে শুরু করে। বন্দরের পাশাপাশি সিঙ্গাপুর একটা ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট তৈরি করে, চেনজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ধীরে ধীরে এটাও একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং পয়েন্ট হয়ে যায়, যার মাধ্যমে বিভিন্ন দেশ সিঙ্গাপুরকে একটা ট্রানজিট হিসাবে বেছে নেয়। এছাড়া এই এয়ারপোর্টের ফলে সিঙ্গাপুরে প্রায় কয়েক লক্ষ নতুন জব জেনারেট হয়। ইভেন আজকের দিনে এটা সিঙ্গাপুরের একটা জাতীয় গর্ব। এর পরের ধাপে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের শিক্ষার মান বাড়ান। তিনি সিঙ্গাপুরের এডুকেশন সিস্টেম এমনভাবে তৈরি করেন যে ছাত্রছাত্রীরা দেশের ইকোনমিতে হেল্প করতে পারে। তাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, তাদের ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়। আর সিঙ্গাপুরের 4টি ভাষাকেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়, ইংরেজি, মালয়, চাইনিজ ম্যান্ডারিন এবং তামিল। এতে জনগণের মধ্যে ভাষাগত বৈষম্য কমে যায়। ইংরেজি বাধ্যতামূলক করায় বিদেশি কোম্পানিগুলোতে এখানে জনগণ খুব সহজে কাজের সুযোগ পায়। তবে সিঙ্গাপুরের সরকার কখনোই শিক্ষাকে বা হেলথ কেয়ার সেক্টরকে পুরোপুরি ফ্রি করে দেয়নি। লি কুয়ান ইউ স্পষ্টভাবে বলেছিলেন, আপনি যদি একটি শিশুর জন্ম দেন, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। সরকার সাহায্য করতে পারে, কিন্তু সন্তানকে বড় করার দায়িত্ব, আপনার নিজের দায়িত্ব, আপনার নিজেকে নিতে হবে। সরকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতের খরচ অনেক কমিয়ে দেয়, কিন্তু ফ্রি করেন না, যাতে এখানের মানুষ ডিপেন্ডেন্ট না হয়ে যায়। লি এই সময় বলেছিলেন, আমি আগামী ভোট বা আগামী 10 বছরের কথা ভাবছি না, আমি আগামী 100 বছরের কথা ভাবছি, যেদিন সিঙ্গাপুরকে সবাই এক ডাকে চিনবে। লি সিঙ্গাপুরের মানুষদের মনে আশা যোগান। তিনি বলেন, কেউ ভয় পাবেন না, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু এখানের মানুষ, এখানে শাসন ব্যবস্থা, এই সব কিছুর মধ্যে রয়েছে লৌহ শক্তি। সিঙ্গাপুরের সরকার তাদের দেশে ট্যাক্স কমাতে শুরু করে, যার ফলে বড় বড় কোম্পানিরা এখানে আসতে শুরু করে। এতে সিঙ্গাপুরের ইকোনমি র্যাপিডলি গ্রো করে। 1965 সালে সিঙ্গাপুরের জিডিপি ছিল $970 মিলিয়ন, কিন্তু পরবর্তী 5 বছরের মধ্যে 1970 সালে সিঙ্গাপুরের জিডিপি $2.2 বিলিয়ন পৌঁছে যায়। তবে একটা দেশ পিছিয়ে পড়ার সবথেকে বড় কারণ হলো সেই দেশের দুর্নীতি। লি কুয়ান ইউ তার সরকারের সমস্ত কর্মচারীদের বেতন প্রচুর বাড়িয়ে দেন, যাতে সরকারি কর্মচারীদের ঘুষ নেওয়ার প্রয়োজনই না পড়ে। এরই সাথে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন পাশ করেন। লি সিঙ্গাপুরকে আবার নতুনভাবে বাঁচার আশা যোগাচ্ছিলেন, কিন্তু তখনই তাদের সামনে আরও একটা বড় সমস্যা এসে দাঁড়ায়। সিঙ্গাপুর এতদিন স্বাধীন তো ছিল, কিন্তু তাদের প্রোটেকশন দিত ব্রিটিশ মিলিটারি। 1971 সালে ব্রিটিশরা সিঙ্গাপুর থেকে তাদের আর্মি সরিয়ে ফেলে। লি এই সময় লন্ডনে গিয়ে ব্রিটিশদের কাছে রিকোয়েস্ট করেন যাতে ব্রিটিশরা তাদের আর্মি আরও বেশ কয়েক বছর সিঙ্গাপুরে স্টে করায়, কিন্তু ব্রিটিশ সরকার এই সময় এত বিশাল আর্মির খরচ সামলাতে পারছিল না। ফলে লিয়ের রিকোয়েস্ট তারা রিজেক্ট করে দেয়। এই সময় মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া এই দুটোই ভীষণই শক্তিশালী দেশ ছিল। এদের কারোর সাথেই সিঙ্গাপুরের সম্পর্ক তেমন ভালো ছিল না। তাই লি দেশে ফিরে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করে দেন। সাথে তিনি দেশের ভেতরেই অস্ত্র তৈরির ফ্যাক্টরি ওপেন করেন। এর ফলে দেশের সিকিউরিটি যেমন বাড়তে থাকে, তেমনি নতুন জবও জেনারেট হয়। সিঙ্গাপুরে বিদেশি কোম্পানিগুলোর জন্য সুইটেবল পলিসি তৈরি করা হয়। এখানে লেবার ল শিথিল করা হয়, লেবারদের বেতন কম রাখা হয়। সাথে ধর্মঘট, কোম্পানির বিরুদ্ধে প্রোটেস্ট, এসবের উপর স্ট্রিক্টলি ব্যান লাগিয়ে দেওয়া হয়। ক্রাইম কম করার জন্য
স্ট্রিক্ট রুলস আনা হয়, ফলে কোম্পানিগুলোর কাছে সিঙ্গাপুর আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। 1970 সাল আস্তে আস্তে সিঙ্গাপুরে লেবার শর্টেজ দেখা দেয়, আর এই সময় সরকার লেবারদের বেতন ধীরে ধীরে বাড়াতে থাকে। সিঙ্গাপুরে সে সময় বহু মানুষ নেশায় ডুবে থাকত। লিয়ে সরকার ড্রাগসের উপর কঠোর আইন আনেন। ইভেন আজকের দিনেও সিঙ্গাপুরে কেউ যদি ড্রাগস পাচার করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। আর এত কঠোর আইন আনার ফলে সিঙ্গাপুরের ড্রাগসের প্রবলেমও দূর হয়। এর পরের ধাপে সিঙ্গাপুরের জনগণ, যাদের মধ্যে 30% বস্তিতে বসবাস করত, তাদের জন্য হাউজিং প্ল্যান বানানো হয়। প্রথমে সিঙ্গাপুরের সরকার সমস্ত ফাঁকা জমি মার্কেট ভ্যালুর থেকেও কম দামে কিনে ফেলে, আর এরপরেই ফাঁকা জমিতে তারা বড় বড় হাউজিং কমপ্লেক্স তৈরি করে। মাত্র কয়েক বছরের মধ্যে সিঙ্গাপুরের সরকার প্রায় 1 লক্ষ ফ্ল্যাট তৈরি করে, আর এই ফ্ল্যাটগুলোকে তারা খুবই অল্প দামে সিঙ্গাপুরের জনগণের কাছে বিক্রি করে। এমনকি ফ্ল্যাটগুলো কেনার জন্য সহজ লোনের ব্যবস্থাও করা হয়। সিঙ্গাপুরের ওয়ার্কারদের 20% বেতন সরকার নিজেদের কাছে জমা রাখত, আর এই বেতন তারা চাইলে বাড়ি কেনার জন্য বা চিকিৎসার কাজে ব্যবহার করতে পারত। 1980 সালে আস্তে আস্তে সিঙ্গাপুরের 80% মানুষের কাছে নিজস্ব বাড়ি ছিল, যার সংখ্যা আজকের দিনে ব্রিটেন এবং আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। আর এই ফ্ল্যাটগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল এমনভাবে যাতে একই হাউজিং কমপ্লেক্সে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, যাতে তাদের মধ্যে ইউনিটি তৈরি হয়। সিঙ্গাপুরের নিজস্ব কোনো তেলের ভাণ্ডার ছিল না, ফলে তাদের অন্য দেশ থেকে তেল ইম্পোর্ট করতে হতো। এই তেলের ইম্পোর্ট কমানোর জন্য সিঙ্গাপুরের সরকার একটা দারুণ প্ল্যানিং করে। সিঙ্গাপুরের সরকার সমস্ত হাউজিং কমপ্লেক্সগুলোকে এমনভাবে রাস্তার সাথে কানেক্ট করে যাতে সব জনগণ পায়ে হেঁটেই কাছেই থাকা বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে পৌঁছতে পারে। এতে জনগণের মধ্যে পার্সোনাল গাড়ি কেনার প্রবণতা কমে যায়, আর পার্সোনাল গাড়ির উপর ট্যাক্স হাই করে দেওয়া হয় এবং পাবলিক ট্রান্সপোর্টে বেশি বেশি পরিমাণে সুযোগ সুবিধা দিতে শুরু করে। এর ফলে সিঙ্গাপুরের ট্রাফিকের পাশাপাশি তেলের ইম্পোর্টও অনেক কমে যায়। এবার বিদেশ থেকে যখন কোনো ইনভেস্টররা সিঙ্গাপুরে আসতো, তাদের সামনে সিঙ্গাপুরের ইমেজকে ভালো রাখার জন্য লিয়ে সরকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন করা, এগুলোর দিকে গুরুত্ব দেয়, যাতে সিঙ্গাপুরে পৌঁছানোর সাথে সাথেই ইনভেস্টরদের মনে সিঙ্গাপুর নিয়ে একটা পজিটিভ ইমেজ তৈরি হয় এবং তারা বুঝতে পারে যে সিঙ্গাপুরের নাগরিকরা ঠিক কতটা রেসপন্সিবল। আর আগামী কয়েক দশকের মধ্যেই যে সিঙ্গাপুরের কাছে নিজস্ব কোনো খনিজ তেলের ভাণ্ডারই ছিল না, তারাই হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহত্তম অয়েল রিফাইনারি কান্ট্রি। সিঙ্গাপুরের সরকার একটা বিষয় লক্ষ্য করে, যে জাহাজগুলো তাদের বন্দরে আসতো তাদের হিউজ পরিমাণে জ্বালানির দরকার পড়ত। এই কারণে সিঙ্গাপুর বাইরের দেশ থেকে খনিজ তেল এনে নিজেদের দেশেই সেই তেল শোধন করত এবং স্টোর করতে শুরু করে। এতে যেমন তারা নতুন জব জেনারেট করে, তেমন এই তেল বিক্রি করে তারা প্রচুর মুনাফাও কামাতে শুরু করে। ইভেন যে মালয়েশিয়া সিঙ্গাপুরকে একটা সময় তাদের দেশ থেকে বের করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল, তাদের ইকোনমিকেও সিঙ্গাপুর পেছনে ফেলে দেয়। এমনকি মিলিটারি পাওয়ারের দিক থেকেও আজ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে বিট করে দিয়েছে সিঙ্গাপুর। আজকের দিনে সিঙ্গাপুরের একটা শক্তিশালী মিলিটারি পাওয়ার থাকার ফলে এখানে বড় বড় কোম্পানি তাদের অ্যাসেট শিফট করছে। এছাড়া সিঙ্গাপুর চীন, আমেরিকা, রাশিয়া সব দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে। তারা ওয়ার্ল্ড পলিটিক্সের বদলে ওয়ার্ল্ড ইকোনমির দিকে ফোকাস করেছিল, আর এই সব কিছু সম্ভব হয়েছিল লি কুয়ান ইউর জন্য। লি টানা 30 বছর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। তার পার্টি পিএপি এখনও সিঙ্গাপুরের ক্ষমতায় আছে। সিঙ্গাপুরের দ্বিতীয় কোনো দল নেই, তবে এক পার্টি রুল হলেও এখানে ভোট কিন্তু ফেয়ারভাবে হয়। এখানে সবাইকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। ইভেন লি নিজে থেকেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন। এমনকি তিনি চাইলে নিজের ছেলেকে পরবর্তী প্রধানমন্ত্রী বানাতে পারতেন, কিন্তু তিনি পরিবারের বদলে দেশের ভবিষ্যৎ এবং যোগ্যতাকে গুরুত্ব দিয়েছিলেন। সিঙ্গাপুরে একটা সময় যে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আজকের দিনেও আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এক্সিস্ট করে। ধর্ম নিয়ে রাজনীতি, দুর্নীতি, ভাষা বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ, বেকারত্ব, এই সব কিছু আজকের দিনেও এক্সিস্ট করে। কিন্তু আমাদের থেকে অনেক বাজে কন্ডিশনে ছিল সিঙ্গাপুর। তাদের কাছে না তো কোনো রিসোর্সেস ছিল, না কোনো মিলিটারি পাওয়ার ছিল, ইভেন তাদের কাছে পানীয় জলের সোর্স তো ছিল না। আজ আমাদের দেশে কত কিছু রয়েছে, কিন্তু তারপরেও আমরা সিঙ্গাপুরের মতো উন্নত হতে পারছি না। আর এই সব কিছুর জন্য দায়ী আমরাই। না তো আমরা একজন ভালো লিডারকে বেছে নিতে পারছি, না আমরা আমাদের ভিশনকে জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে নিয়ে যেতে পারছি। তবে এই মুহূর্তে সিঙ্গাপুর কিন্তু আরও একটা সমস্যা ফেস করছে, যেটা আজকের দিনে আমাদের দেশেও বিভিন্ন জায়গায় রয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুর তাদের 60% জলের জন্য নির্ভর করে
মালয়েশিয়ার জহর নদীর উপরে, আর বাকি 40% জল তারা পায় বৃষ্টির জল এবং সমুদ্রের জল শোধন করে। মালয়েশিয়ার নদীর জল ব্যবহার নিয়ে সিঙ্গাপুরের সাথে একটা চুক্তি হয়েছিল, যেটা আগামী 2061 সালে শেষ হয়ে যাবে। আর সিঙ্গাপুর টার্গেট নিয়েছে তারা 2060 সালের মধ্যেই নিজেরাই সমস্ত জলের চাহিদা পূরণ করবে। আর এর জন্য তারা এখন থেকেই বড় বড় প্ল্যান্ট তৈরির কাজ শুরু করেছে। তো ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন যে সিঙ্গাপুরের যে লিডাররা রয়েছেন তারা কিন্তু পরবর্তী ভোটের জন্য ভাবেন না, তারা এখন থেকেই পরবর্তী 100 বছরের জন্য ভাবছেন। আর এটাই আমাদের এবং সিঙ্গাপুরের মধ্যে সবথেকে বড় পার্থক্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি এই ভিডিওটা আপনার মনে অনেক অনুপ্রেরণা যোগাবে। আর কিভাবে সিঙ্গাপুরের মতো চীনও খুবই অল্প সময়ের মধ্যে ধনী হয়ে উঠেছিল, এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।